Hello friends, welcome to AH Academy. In today's video, I will discuss the previous year question of WBPSC Assistant Engineer Civil topic wise. Today's topic is Geotechnical Engineering, which is very important for any competitive exam. In WBPSC, you can expect about 12 marks from this topic. So, শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলে দিই। আমার অফিস ওয়ার্ক বা সাইট ওয়ার্কের জন্য এভরি সানডে ভিডিও আপলোড করার পসিবল নাও হতে পারে, দু একদিন আগে বা দু একদিন পরে ভিডিও পাবলিশ করে দেব, বাট আই প্রমিস আই উইল কভার দি হোল সিলেবাস বিফোর এক্সাম। আগামী 2 উইকসের মধ্যে আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরো সিলেবাস করিয়ে দেব। অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দি বেল আইকন। চলো শুরু করা যাক, সোজা চলে যায় ফার্স্ট প্রশ্নে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দি হাইড্রোমিটার অ্যানালাইসিস ইজ পারফর্মড টু ডিটারমাইন দি স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার কন্টেন্ট, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, রিলেটিভ ডেন্সিটি। এখানে অ্যান্সার হয়ে যাবে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। আমরা স্পেসিফিক গ্র্যাভিটি পিগনোমিটার টেস্টে করি। ওয়াটার কন্টেন্ট 5টা মেথড আছে: ওভেন ড্রাইং মেথড, পিগনোমিটার মেথড, স্যান্ড বাথ মেথড, ক্যালসিয়াম কার্বাইড মেথড অ্যান্ড টরশন ব্যালেন্স মেথড। আর গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিসে করি। তো গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনে কী কী প্রশ্ন আসতে পারে আমরা দেখে নিই। এই হচ্ছে একটা চার্ট, যেটা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন চার্ট। এটা তোমরা সবাই জানো, তবুও আমি তোমাদের প্রোভাইড করে দিলাম। এখানে দেখো বোল্ডার্স, কবলস, গ্র্যাভেল, স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে। কবলস অ্যান্ড বোল্ডার্স আর নট সয়েল, বাকিগুলো দিজ আর সয়েল। তো কোর্স গ্রেন সয়েল হচ্ছে স্যান্ডস অ্যান্ড গ্র্যাভেল। আবার স্যান্ডস ইজ ডিভাইডেড ইন্টু ফাইন, মিডিয়াম, কোর্স, গ্র্যাভেল, ফাইন অ্যান্ড কোর্স, সিল্ট অ্যান্ড ক্লে। সাইজগুলো আমি মেনশন করে দিয়েছি, তোমরা দেখে নিও। এখন পুরোপুরি এক্সপ্লেন করতে গেলে টাইম লাগবে। অ্যান্ড সিল্ট অ্যান্ড ক্লে ইজ ফাইন গ্রেন। তো আমরা যখন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করি, ফর কোর্স গ্রেন সয়েল আমরা সিভ অ্যানালাইসিস করি, অ্যান্ড ফর ফাইন গ্রেন সয়েল আমরা সেডিমেন্টেশন অ্যানালাইসিস করি। সেডিমেন্টেশন অ্যানালাইসিস ইজ বেসড অন স্ট্রোকস ল। আবার স্ট্রোকস ল এর কিছু লিমিটেশনস রয়েছে, যেমন পার্টিকেল সাইজ শুড লাই বিটুইন 0.2 mm টু 0.0002 mm। কেন? কারণ যদি পার্টিকেল সাইজ গ্রেটার দেন 0.2 mm হয়, দেন ইট উইল কজ টার্বুলেন্স। আর যদি ছোট হয়ে যায় 0.0002 mm থেকে, তাহলে ইট উইল কজ ব্রাউনিয়ান মোশন। টার্মিনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু জি স্মল জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি গামা এস মাইনাস গামা ডব্লিউ বাই 18 মিউ ডি স্কোয়ার। তাহলে এখান থেকে প্রশ্ন কি হতে পারে, যে টার্মিনাল ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার বা ইনভার্সলি প্রপোর্শনাল টু মিউ। ঠিক আছে, এবার হাইড্রোমিটার মেথড অফ অ্যানালাইসিস। হাইড্রোমিটারে আমরা হাইড্রোমিটার রিডিং নেওয়া হয়, আমি ডিটেলে পরে বোঝাবো। তো হাইড্রোমিটার এটা হচ্ছে RH হাইড্রোমিটার রিডিং, এবং এই রিডিংয়ে কিছু কারেকশনস করা হয়, যেটা হচ্ছে কারেকশন ডিউ টু মিনাসকাস কারেকশন, টেম্পারেচার কারেকশন অ্যান্ড ডিসপার্সিং এজেন্ট কারেকশন। তো মিনাসকাস কারেকশন ইজ অলওয়েজ পজিটিভ, টেম্পারেচার কারেকশন মে বি পজিটিভ অর মে বি নেগেটিভ, অ্যান্ড CD ইজ অলওয়েজ নেগেটিভ। এই তিনটে জিনিস তোমাকে মনে রাখতে হবে। এবং এই মেথড করার সময় ডিসপার্সিং সলিউশন আমরা করি। তো ডিসপার্সিং সলিউশনটা কীভাবে হয়, 33 গ্রাম সোডিয়াম হেক্সা মেটাফসফেট অ্যান্ড 7 গ্রাম সোডিয়াম কার্বনেট ইন 1 লিটার ডিস্টিল ওয়াটার সলিউশনে আমরা মিক্স করি। ঠিক আছে, এবার হাইড্রোমিটার মেথড থেকে আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে পিপেট মেথড। তো পিপেট মেথডে প্রসেস সেম অ্যাজ হাইড্রোমিটার, কিন্তু অনলি ডিফারেন্স ইজ মেথড অফ টেকিং অবজারভেশন। হ্যাঁ না? তাহলে আমরা 4-5 রকমের কোশ্চেন পেয়ে গেলাম এখানে। ফার্স্ট কোশ্চেন এখান থেকে হতে পারে, এই চার্ট থেকে। দ্বিতীয় কোশ্চেন এখান থেকে হতে পারে। তৃতীয় কোশ্চেন পার্টিকেল সাইজ থেকে। 4 নম্বর কোশ্চেন এখান থেকে হতে পারে। 5 নম্বর কোশ্চেন হাইড্রোমিটার এই কারেকশন থেকে হতে পারে, এবং ডিসপারশন সলিউশন থেকে হতে পারে 6 নম্বর, এবং 7 নম্বর কোশ্চেন এখান থেকে হতে পারে পিপেট মেথড থেকে। ঠিক আছে,
তো আশা করি তোমরা বুঝতে পারছো যে লেকচারটা একটু লেন্দি হবে। কেন লেন্দি হবে বুঝতে পেরে গেছো আশা করি। চলো চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। The deep foundations are normally defined as those that have depth to width ratio। দেখো আমরা জানি যে যদি ডিএফ বাই বি লেস দেন ইকুয়াল টু 1 হয় তাহলে স্যালো ফাউন্ডেশন। মডারেট ডিপ ফাউন্ডেশন কখন? যখন ডিএফ বাই বি ভ্যালু 1 to 15 লাই করে, এবং ডিপ ফাউন্ডেশন যখন ডিএফ বাই বি গ্রেটার দেন ইকুয়াল টু 15। তো ফর দিস কোশ্চেন option A will be the better option, greater than 4. Next, a tension crack usually forms in the soil nearer the top of the wall up to a depth z given by formula আমরা দেখে নিই। দেখো according to Rankine's theory in C5 soil, pressure intensity PA in active state is equal to Ka gamma H minus 2C root Ka, and passive pressure Kp gamma H plus 2C root Kp। সব সময় মনে রাখবে টেনশন ক্র্যাকস আর অলওয়েজ ডেভেলপড ইন অ্যাক্টিভ আর্থ প্রেসার স্টেট। ঠিক আছে, প্রেসার ডিস্ট্রিবিউশন ঠিক এরকম একটা হবে। এখানে আপ টু ডেপথ জেড নট হুইচ ইজ ডেপথ অফ টেনশন ক্র্যাক, দি সয়েল ইজ ইন টেনশন and at top the pressure is 2C root Ka। এবার আমি ডেপথ জেড নটে আমার প্রেসার ইজ 0, তাহলে আমি এই ইকুয়েশনটাকে যদি আমি ইকুয়েট করি ইকুয়াল টু 0, তাহলে এখানে আমি এইচ পেয়ে যাব, আর এই এইচটা হবে ডেপথ অফ টেনশন ক্র্যাক। তো দেখো PA ইজ ইকুয়াল টু 0 করলে আমার জেড নট উইল বি ইকুয়াল টু 2C বাই গামা রুট Ka। তাহলে এই ডেপথটাই হচ্ছে আমার টেনশন ক্র্যাক ডেপথ। ঠিক আছে, তো অপশন উইল বি বি 2C বাই গামা রুট Ka। এবার কিছু ইনফরমেশন দেখে নাও। আনসাপোর্টেড ডেপথ অফ কাট, এবার এই যে HC হচ্ছে এই ভ্যালুটা 2 টাইমস জেড নট হুইচ উইল বি ইকুয়াল টু 4C বাই গামা রুট Ka। এই ফর্মুলাটাও মনে রাখতে হবে, কখনো কখনো এই ফর্মুলাটাও দিতে পারে। এবং কিছু কিছু জায়গায় জেড নট ইজ ইকুয়াল টু 2C বাই গামা tan 45 5/2 দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। তো ঘাবড়ানোর কিছু নেই, এই ফর্মুলাটার সাথে সাথে এই ফর্মুলাটাও মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দি কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দি রেশিও, এটা আশা করি তোমরা সবাই জানো, হরাইজন্টাল স্ট্রেস টু ভার্টিক্যাল স্ট্রেস। 2012 কোশ্চেন, আগেরগুলো 2012 কোশ্চেন আছে। নেক্সট চলে যাই। দি ডাইমেনশন অফ দি কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন ইজ এক্সপ্রেসড অ্যাজ, থিওরি কোশ্চেন, ইট ইজ সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। নেক্সট, পাইল ফাউন্ডেশনস আর নর্মালি ইউজড ইন হেভি লোডেড সিচুয়েশন। ঠিক আছে, 2012 কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো খুব সিম্পল অ্যান্ড ইজি। ঠিক আছে, সেরকম কিছু টাফ কোশ্চেন নেই। Soils carried by water and deposited along stream are termed as colluvial, loam, alluvial, lacustrine। এটা আমরা দেখে নিই একটু। এই দেখো, transported soil and transporting agency. Colluvial soil is transported by gravitational force. Marine soil is transported by sea water. Alluvial soil is transported by river or stream. Lacustrine is transported by lake. Aeolian soil is transported by wind. AN. Aeolian, wind and air, and glacial soil is transported by ice. And loam is a mixture of sand, silt and clay. তাহলে অপশন কি হয়ে যাবে? by river or stream it is alluvial soil. So alluvial soil is the correct answer. Next, seepage pressure is expressed as option B, I gamma WZ. Next, a silty soil of high compressibility is represented by 2012 question. সলিউশনটা দেখে নাও।
দেখো আমরা জানি গ্র্যাভেল ইজ রিপ্রেজেন্টেড বাই জি, স্যান্ড ইজ রিপ্রেজেন্টেড বাই এস, সিল্ট ইজ রিপ্রেজেন্টেড বাই এম অ্যান্ড ক্লে ইজ রিপ্রেজেন্টেড বাই সি, অ্যাজ ওয়েল অ্যাজ যদি সয়েল ওয়েল গ্রেডেড হয় তাহলে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ডাব্লিউ, পোরলি গ্রেডেড বাই পি। ফর এক্সাম্পল সিল্টি ওয়েল গ্রেডেড স্যান্ড, এটাকে যদি রিপ্রেজেন্ট করি সেটা হয়ে যাবে এস ডাব্লিউ এস এম। দেখো যখনই আমরা সিম্বলে রিপ্রেজেন্ট করব তখন আমরা পিছন থেকে নেমিং স্টার্ট করব। তো স্যান্ডের জন্য এস, ওয়েল গ্রেডের জন্য ডাব্লিউ, আবার সিল্টিও আছে, তার মানে স্যান্ডের জন্য এস এবং সিল্টির জন্য এম। সিমিলারলি ফর পোরলি গ্রেডেড গ্র্যাভেলের জন্য আবার পিছন থেকে আমরা নেমিং স্টার্ট করব, গ্র্যাভেলের জন্য জি আর পোরলি গ্রেডের জন্য পি, তাহলে জিপি। এবার যদি সয়েল হাই কম্প্রেসিবিলিটি হয় হুইচ ইজ ডিনোটেড বাই এইচ, কখন হাই কম্প্রেসিবিলিটি হবে? যখন লিকুইড লিমিট ইজ গ্রেটার দেন 50%। ইন্টারমিডিয়েট কম্প্রেসিবিলিটি রিপ্রেজেন্টেড বাই আই, যখন লিকুইড লিমিট বিটুইন 35 to 50%। লো কম্প্রেসিবিলিটি এল, কখন? যখন লিকুইড লিমিট ইজ লেস দেন 35%। তাহলে কোশ্চেনে আমার কি বলছে দেখো, সিল্টি সয়েল অফ হাই কম্প্রেসিবিলিটি, সিল্টি ইজ রিপ্রেজেন্টেড বাই এম and high compressibility by H, তাহলে MH is the answer. Next, the water content corresponding to maximum dry density is, এটা আশা করি তোমরা সবাই জানো, optimum moisture content, ঠিক আছে, অপশন সি। নেক্সট, the dimension of coefficient of permeability is usually expressed as meter per day বা মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট, দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ওয়ান ডাইমেনশন কনসলিডেশন ইজ গিভেন বাই, এটা থিওরি, এই ইকুয়েশনটা অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু সিভি ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার। নেক্সট, আ সয়েল হ্যাজ a natural moisture content NMC and Atterberg's limit as liquid limit is equal to 60%, plastic limit is equal to 30%, natural moisture content is equal to 50%. The liquidity index of the soil is, দেখিনি আমরা ফর্মুলা, লিকুইডিটির ফর্মুলা দেখো, liquidity index is equal to natural moisture content minus plastic limit by plasticity index, and plasticity index is equal to liquid limit minus plastic limit. তো W এর ভ্যালু হচ্ছে 0.5, 50%, PL plastic limit is 0.3, liquid limit is 0.6, plastic limit is 0.3, তাহলে এটাকে সলভ করলে অ্যান্সার হয়ে যাবে 0.67। সো দি অ্যান্সার ইজ 0.67, অপশন এ, ঠিক আছে। নেক্সট, দি ক্যাপাসিটি অফ আ গ্রুপ অফ পাইলস ড্রিভেন ইন ক্লে ইজ equal to single pile capacity less than that of pile capacity greater than that of pile capacity multiplied by number of piles। দেখো যখন গ্রুপ অফ পাইলস ইন ক্লে, দি পাইল ফেলস ইন টু মেথডস, এক হচ্ছে বাই ব্লক ফেলিয়ার আর একটা হচ্ছে বাই ইন্ডিভিজুয়াল ফেলিয়ার। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল ফেলিয়ারের জন্য QUG is equal to N into QU which is multiplied by number of piles, so the option will be multiplied by number of piles, option D. Next question এ চলে যাই, and earthen embankment is compacted at water content of 17% to a bulk density of 1.9 gram per cc if the void ratio is 0.67 and the specific gravity of soil is 2.65, then degree of saturation of the compacted embankment will be, এটার ফর্মুলা দেখে নিই, ES is equal to WG, ES is equal to WG, where S will be equal to WG by E. S is degree of saturation, তো ডিগ্রি অফ স্যাচুরেশন কী হয়ে যাবে, ভ্যালু পুট করে দাও, তোমার অ্যান্সার হয়ে যাবে 0.72। আরেকটা সলিউশন আছে যেটা গামা টি ইজ ইকুয়াল টু G প্লাস AC বাই 1 প্লাস E ইন্টু গামা W ইজ ইউনিট ওয়েট অফ ওয়াটার। তো গামা টি মানে বাল্ক ইউনিট ওয়েট দেওয়া আছে 1.9, জি এর ভ্যালু পুট করে দাও, এস এখান থেকে পেয়ে যাবে তুমি 0.74 হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 0.72, সো দি অ্যান্সার উইল বি 0.72, অপশন এ। এবার দেখো, কোহেশন ইনক্রিজেস অ্যাক্টিভ প্রেশার অ্যান্ড ডিক্রিজেস প্যাসিভ প্রেশার,
decreases both active and passive pressure, increases both active and passive pressure, decreases active pressure and increases passive pressure. কিছুক্ষণ আগেই আমি ফর্মুলা দিয়েছিলাম, এই ফর্মুলাটা for C5 soil PA is equal to Ka gamma H minus 2C root Ka and PP is equal to passive pressure is equal to Kp gamma H plus 2C root Kp. তো এখান থেকে তুমি নিজেই দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভ প্রেসারে ডিক্রিজ হচ্ছে অ্যান্ড প্যাসিভ প্রেসারে ইনক্রিজ হচ্ছে, তাহলে অপশন উইল বি ডিক্রিজেস অ্যাক্টিভ প্রেসার অ্যান্ড ইনক্রিজেস প্যাসিভ প্রেসার। 2007 কোশ্চেন। নেক্সট চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। The net ultimate bearing capacity of a strip footing resting on clay compared to a square footing of same size is more less equal cannot be predicted. এটার জন্য কিছু ফর্মুলা আছে, আমি সেগুলো প্রোভাইড করে দিই তোমাদের। ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। এ দেখো, ফর স্ট্রিপ ফুটিং net ultimate bearing capacity is equal to CNC plus Q NQ minus 1 plus 0.5 gamma BN gamma. C is cohesion, NC is Terzagh is bearing capacity factor, Q is overburden pressure, NQ is factor bearing factor, gamma is unit weight, B is width of the foundation and N gamma is bearing factor. For square footing net ultimate bearing capacity is equal to 1.3 CNC plus QNQ minus 1 plus 0.4 gamma BN gamma, and for circular footing net ultimate bearing capacity is equal to 1.3 CNC plus QNQ minus 1 plus 0.3 gamma BN gamma. এই তিনটে ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। এবং কোশ্চেনে বলেছে ফর ক্লে সয়েল, ক্লে সয়েলের জন্য phi is equal to 0, for phi equal to 0 NC is equal to 5.7, NQ is equal to 1 and N gamma is equal to 0. এই for phi equal to 0 এই তিনটে ভ্যালু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ডিরেক্টলি তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। তাহলে এবার চলে যাই ফর ক্লে সয়েল, তাহলে কি হয়ে যাবে QNU, ফর স্ট্রিপ ফুটিং এখানে দেখো NQ minus 1, তো NQ এর ভ্যালু 1, তো 1 minus 1 0, তার মানে এটা 0 হয়ে যাবে প্লাস এটা তো 0 হয়েই যাবে কারণ N গামার ভ্যালু ইজ 0, তাহলে বেঁচে থাকছে শুধু এই পার্টটা। তাহলে ফর স্ট্রিপ ফুটিং QNU ইজ ইকুয়াল টু CNC and for square footing is equal to 1.3 CNC. তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা net ultimate bearing capacity of square footing is greater than net ultimate bearing capacity of strip footing. তাহলে অপশন কি হয়ে যাবে, কোশ্চেনে বলছে স্ট্রিপ ফুটিং কম্পেয়ার্ড টু স্কোয়ার ফুটিং, তো স্ট্রিপ ফুটিং এর নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি উইল বি লেস, অপশন বি। ঠিক আছে, চলো। A plate load test is useful to estimate bearing capacity, settlement, pressure only, both option A and B. এখানে হয়ে যাবে both option A and B, bearing capacity as well as settlement. Next, under load the void ratio of submerged saturated clay decreases from 1.00 to 0.92. What will be the ultimate settlement of the 2 meter thick clay due to consolidation? তো সেটেলমেন্টের ফর্মুলা আশা করি তোমরা জানো, তবুও আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফর্মুলা, ডেল্টা ই বাই 1 প্লাস ই নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই এইচ নট ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি নট। ডেল্টা ই ইজ চেঞ্জ ইন void ratio, E naught is initial void ratio, H naught is initial thickness of clay and del H is change in thickness বা settlement. তাহলে del H টা আমাকে বের করতে হবে, তো del H বের করার জন্য del E হয়ে যাবে 1 minus 0.92 by 1 plus 1, initial void ratio is 1 is equal to del H by H naught, where H naught কত ছিল 2 মিটার, তাহলে 2000 mm হয়ে যাবে। এখান থেকে del H will be equal to 80 mm, so option will be 80 mm, option C. Next, permeability of soil varies inversely as square of grain size, inversely as grain size
as square of grain size. Option will be D. By Allen-Hazen formula, K is equal to E D10 square and D10 is effective dia of particles. তাহলে আমি কি বলবো, K is directly proportional to grain size, square of grain size. আবার K is directly proportional to unit weight and K is inversely proportional to viscosity. Also K is directly proportional to temperature. এই ফ্যাক্টরসগুলো মনে রাখতে হবে. For dispersed structure of clay, K decreases and for flocculated structure of clay, K increases. এবং মেজারমেন্টস অফ পারমিয়াবিলিটি কিছু মেথডস আছে, যেটা হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড, ফলিং হেড মেথড অ্যান্ড পাম্পিং টেস্ট মেথড অথবা ফিল্ড মেথড. তো কনস্ট্যান্ট হেড মেথড ইজ ইউজড ফর কোর্স গ্রেন সয়েল, ফলিং হেড মেথড ইজ ইউজড ফর ফাইন গ্রেন সয়েল. ফর্মুলাগুলো তোমরা মনে রেখো, খুব সিম্পল ফর্মুলা, এদের ডেরিভেশন আছে কিন্তু আমি এখন ডেরিভেশন করাতে পারবো না. এবং ইন পাম্পিং টেস্ট মেথড দেখো এম্পেরিক্যাল ফর্মুলা আর অ্যানালাইটিক্যাল ফর্মুলা রয়েছে. তো এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে R ইজ ইকুয়াল টু 3000 S রুট K. R ইজ রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, মিটারে রাখতে হবে যেহেতু এম্পেরিক্যাল ফর্মুলা. S হচ্ছে ড্রডাউন ইন ওয়েল ইন মিটার অ্যান্ড K ইজ কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ইন মিটার পার সেকেন্ড. তাহলে এখান থেকে K এর ভ্যালু পেয়ে যাব. ইট ইজ অ্যান এম্পেরিক্যাল ফর্মুলা. ডিরেক্টলি অবজেক্টিভে এই ফর্মুলা চলে আসতে পারে, ফর্মুলা মনে রাখতে হবে. এবং আনকনফাইন্ড পাম্পিং টেস্টের জন্য K ইজ ইকুয়াল টু 2.3 কিউ বাই পাই লগ বেস 10 R2 বাই R1 বাই H2 স্কোয়ার মাইনাস H1 স্কোয়ার. এগুলোর নোটেশন আমি সব পরে এক্সপ্লেন করে দেবো, একটু সময় লাগবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই নিজে একবার দেখে নিও বই দেখে, ঠিক আছে. ফর কনফাইন্ড পাম্পিং টেস্ট K ইজ ইকুয়াল টু 2.3 কিউ বাই পাই ডি লগ বেস 10 R2 বাই R1 বাই H2 মাইনাস H1. চলো নেক্সট কোশ্চেনে চলে যাই. Comparatively sudden reduction in volume of soil mass under an applied load is called initial consolidation. The additional pile driven to increase the capacity of supporting load on vertical pile is known as sinking pile, Raymond pile, eccentric pile, simplex pile. এটার অ্যান্সার আমি যতদূর জানি সেটা হচ্ছে রেকিং পাইল. Raking pile is used to increase the capacity of pile. Raking pile. So I think the answer will be Raymond. It is also known as Raymond. আজকে 2007 এবং 2012 কোশ্চেন আমি করালাম, নেক্সট উইকে আমি 2003 এবং 2016 কোশ্চেন করাবো. চলো এবার চলে যাই আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন ইন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং. হুইচ অফ দি ফলোয়িং টাইপস অফ সয়েল ইজ ট্রান্সপোর্টেড বাই আইস? একটু আগে বললাম গ্লেসিয়াল সয়েল ইজ ট্রান্সপোর্টেড বাই আইস. তো এক্সাম্পল অফ গ্লেসিয়াল সয়েল ইজ ড্রিফট. সো ড্রিফট ইজ দি আনসার. লোয়েস ইজ ট্রান্সপোর্টেড বাই উইন্ড. Talus is transported by gravitational force and dunes is also transported by wind. Next, a fully dry soil is said to be one phase system, two phase system with soil and air, two phase system with soil and water, three phase system. Phase diagram টা আমরা দেখে নিই. এই হচ্ছে আমাদের ফেজ ডায়াগ্রাম. থ্রি ফেজ ডায়াগ্রাম হচ্ছে সলিডস, এয়ার অ্যান্ড ওয়াটার দুটোই থাকবে. একে বলা হয় পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল. And for fully saturated soil, solids থাকবে and the voids is filled with water fully. And for dry soil, solids and air. For fully saturated soil, AC is equal to 1 and AC is equal to 0. AC is degree of saturation and AC is air content. Opposite for dry soil, AC is 0 and AC is equal to 1. তাহলে for dry soil, it is two phase diagram with solids and air. তাহলে অপশন কি হয়ে যাবে? টু ফেজ সিস্টেম উইথ সলিড হবে এখানে, সয়েল না, উইথ সলিড অ্যান্ড এয়ার. অপশন বি. ভ্যালিড রেঞ্জ অফ ভয়েড রেশিও অফ সয়েল ইজ গ্রেটার দেন 0. কিছু ইম্পর্টেন্ট রেঞ্জেস আমি দিয়ে দিই তোমাদের. এই দেখো, ভয়েড রেশিও রেঞ্জ হবে ই গ্রেটার দেন 0. ওয়াটার কন্টেন্ট
W is greater than equal to 0, porosity between 0 and 1, degree of saturation greater than equal to 0, less than equal to 1, air content greater than equal to 0, less than equal to 1, percentage air void greater than equal to 0 but less than 1. ये percentage air void टा की वॉल्यूम ऑफ एयर वॉइड्स बाय टोटल वॉल्यूम. ठीक है, चलो नेक्स्ट. A soil has bulk density of 22 kilonewton per meter cube and water content 10%. The dry density of soil is in kilonewton per meter cube. Formula की gamma d is equal to gamma t by 1 plus w. Gamma d is equal to gamma t by 1 plus w. Gamma t is bulk unit weight. Bulk unit weight দেওয়া আছে 22 and water content দেওয়া আছে 0.1 মানে 10%, which will be equal to 20. So the answer will be 20B. Next, if the porosity of a soil sample is 20%, the void ratio is relation কি বলেছিলাম? E is equal to n by 1 minus n. n এর ভ্যালু 0.2, ভ্যালু বসিয়ে দাও, E value will be 0.25. So the answer is option D. Next, if soil is dried beyond its shrinkage limit, it will show large volume change, low volume change, moderate volume change, no volume change. Option is no volume change. কারণ তুমি যদি সয়েলকে ড্রাই করো বিয়ন্ড শ্রিঙ্কেজ লিমিট তাহলে water will dry but the void will be occupied by air, hence the volume will not change, no volume change. Next, principle involved in the relationship between submerged unit weight gamma dash and saturated unit weight of a soil is based on equilibrium of floating bodies, Archimedes principle, Stokes law, Darcy's law. আচ্ছা এটাকে আমরা একটু ক্লিয়ারলি বুঝে নিই. দেখো আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলছে, when a body is submerged in water upward thrust will act which is known as bounce force. দেখো যখন আমি এই বডিটা ইমার্জ করব জলে তখন some part of water will be displaced and this bound force is equal to weight of water displaced. তাহলে similarly when the soil is in submerged condition bound force is against the gravity and the soil decreases which is submerged weight, hence the principle is Archimedes principle. So the answer will be B, Archimedes principle. Next, the ratio of unconfined compressive strength of an undisturbed sample of soil to that of a remolded sample at the same water content is known as activity, damping, plasticity, sensitivity, thixotropy. এটার জন্য অ্যান্সার হয়ে যাবে সেন্সিটিভিটি. ঠিক আছে, বাকি ডেফিনেশনসগুলো আমরা দেখে নিই. অ্যাক্টিভিটি কাকে বলে? অ্যাক্টিভিটি ইজ দ্য রেশিও বিটুইন প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই পার্সেন্টেজ ফাইনার দেন 2 মাইক্রন অথবা প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই পার্সেন্টেজ অফ ক্লে. পার্সেন্টেজ ফাইনার দেন 2 মাইক্রন মানে কি? পার্সেন্টেজ অফ ক্লে. Sensitivity is equal to undisturbed unconfined compressive strength by remolded compressive strength. Thixotropy, property of clay in which a part of the strength lost due to remolding is regained if left alone for a time. যদি কোনো ক্লেকে রিমোল্ড করি তাহলে কী হবে? তার স্ট্রেংথ লস হবে এবং সেই ক্লেটাকে যদি আবার কিছুক্ষণের জন্য রেখে দিই তাহলে ইট উইল গেইন ইটস স্ট্রেংথ. তো সেই প্রপার্টিটাকে বলছে থিক্সোট্রপি. নেক্সট হচ্ছে টাফনেস ইন্ডেক্স, আইটি. আইটি ইজ ইকুয়াল টু প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই ফ্লো ইন্ডেক্স. আইটি যদি ইনক্রিজ হয় স্ট্রেংথ ইনক্রিজ হবে. এই রিলেশনগুলো মনে রাখতে হবে. নেক্সট চলে যায় কিছু ডেফিনেশনস. কনসিস্টেন্সি ইন্ডেক্স, আইসি ইজ ইকুয়াল টু লিকুইড লিমিট মাইনাস ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট বাই প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং লিকুইডিটি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু
ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট বাই প্লাস্টিসিটি ইন্ডেক্স। লিকুইডিটি ইন্ডেক্সে কিন্তু লিকুইড লিমিট নেই, এভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, প্লাস্টিসিটি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। প্লাস্টিসিটি ইন্ডেক্স ভ্যালু সয়েলের টাইপ, যদি পিআই ইজ ইকুয়াল টু 0 নন প্লাস্টিক ফর স্যান্ড, less than 7 low plastic, 7 to 17 medium plastic, greater than 17 high plastic. Low plastic is for silt, medium and high plastic is for clay. তাহলে যত আইপি ভ্যালু বাড়বে আমার ক্লে প্রপার্টি তত বাড়বে, তাই তো। অ্যান্ড আইপি ক্যানট বি নেগেটিভ। এবার সেন্সিটিভিটির যদি ভ্যালু 1 to 4 তখন হয়ে যাবে নর্মাল, যদি 4 to 8 সেন্সিটিভ, 8 to 15 এক্সট্রা সেন্সিটিভ, গ্রেটার দেন 15 কুইক। এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে, বারবার করে বলছি এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো এবার চলে যায় রিলেটিভ ডেন্সিটি কাকে বলে। আইডি ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল বাই ই ম্যাক্স মাইনাস ই মিন ইন্টু 100। যদি আইডি বাড়ে তাহলে স্ট্রেংথও বাড়বে এবং তার কম্প্রেসিবিলিটি কমবে, ঠিক আছে। এবার আইডির ভ্যালু যদি লেস দেন 15 তাহলে ভেরি লুজ, 15 to 35 লুজ, 35 to 65 মিডিয়াম, 65 to 80 ডেন্স অ্যান্ড গ্রেটার দেন 85 ভেরি ডেন্স। অ্যাক্টিভিটি আবার লেস দেন যদি 0.75 হয় তাহলে ইনঅ্যাক্টিভ, যদি 0.75 to 1.25 তাহলে নর্মাল, আর যদি 1.25 এর গ্রেটার দেন হয় তাহলে ইট ইজ অ্যাক্টিভ। ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা টেবিল এটা 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 এবং এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে কনসিস্টেন্সির ডেসক্রিপশন। লিকুইড, ভেরি সফট, সফট, মিডিয়াম, স্টিফ, ভেরি স্টিফ। তো আইসি এবং আইএলের ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, খুব সিম্পল, জাস্ট এই চারটে মনে রাখলেই হবে। ভেরি সফট, সফট, মিডিয়াম স্টিফ, স্টিফ। 0 to 0.25, 0.25 to 0.5, 0.5 to 0.75, 0.75 to 1.5 করে বাড়ছে, তাই না। অপোজিট ফর আইএল, দেখো, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। তো চলো, অনেক ইনফরমেশন দিয়ে দিলাম, এটাতে অনেক কোশ্চেন আসতে পারে এখান থেকে। নেক্সট, দি টাফনেস ইন্ডেক্স অফ ক্লে সয়েল ইজ গিভেন বাই, একটু আগে করালাম, প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই ফ্লো ইন্ডেক্স, অপশন এ, ঠিক আছে। নেক্সট, if the water content of a fully saturated soil sample is 100%, the void ratio of the sample is আমরা কি ফর্মুলা জানি, ES is equal to WG। তো এখানে E আমাকে বের করতে হবে, W বলছে 100% মানে ইকুয়াল টু 1, অ্যান্ড ফুললি স্যাচুরেটেড সয়েল বলেছে, ফর এ ফুললি স্যাচুরেটেড সয়েল, তার মানে S is equal to 1, তাহলে S is equal to 1, W is equal to 1, তাহলে E will be equal to G। এখানে দেখো অপশন তাহলে কি হয়ে যাবে, ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি। নেক্সট, দি ক্লে মিনারেল হুজ স্ট্রাকচারাল ইউনিটস আর হেল্ড টুগেদার বাই পটাশিয়াম বন্ড ইজ, এটা হচ্ছে ক্লে মিনারোলজির কোশ্চেন। তো আমি কিছু নোটস দিতে চাই, ইম্পর্টেন্ট নোটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থেকে বাইরে পড়া দরকার নেই। ক্লে মিনারোলজি থেকে, ক্যাওলোনাইট, ইট ইজ আ মিনারেল অফ ক্লে। স্ট্রাকচারটা কেমন হয়, স্ট্রাকচার ইউনিট কনসিস্ট অফ অল্টারনেট লেয়ার অফ সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়া, যেটাকে বলে গিপসাইট বলা হয়, জি, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই জি। স্ট্রাকচারটা ঠিক এরকম, অল্টারনেট লেয়ার অফ সিলিকা অ্যান্ড অ্যালুমিনা, গিপসাইট এস, জি এস, জি এস, এবং এই যে বন্ড এই দুটোর মধ্যে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড হুইচ ইজ ভেরি স্ট্রং। এখান থেকে এটাতে জল পেনিট্রেট করতে পারে না, ঠিক আছে। এবং এই থিকনেস অফ দি লেয়ার ইজ 7 আর্মস্ট্রং অ্যান্ড 1 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে মল্ট মরিলোনাইট। স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচারাল ইউনিট কনসিস্ট অফ অ্যান অ্যালুমিনা শিট স্যান্ডউইচড বিটুইন 2 সিলিকা লেয়ার, এটা হচ্ছে অ্যালুমিনা শিট অ্যান্ড ইট ইজ স্যান্ডউইচড বিটুইন 2 সিলিকা লেয়ার, তাহলে এস জি এস, এস জি এস। এর থিকনেস হবে 9.6 আর্মস্ট্রং
and the bond between this is it is a very weak bond and the bond is of water. তার জন্য কি হয়, এটা সোয়েলিং হয়, it has exhibit high shrinkage and high swelling characteristic because of water bond between two structure. For example, Montmorillonite black cotton soil দেখা যায়, it has the property of swelling characteristic. ঠিক আছে, নেক্সট হচ্ছে ইলাইট। ইলাইট হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট ইজ সিমিলার টু দ্যাট অফ মন্টমরোনাইট, স্ট্রাকচার বন্ড হচ্ছে পটাশিয়াম বন্ড। তাহলে দেখো অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমরা, দি ক্লে মিনারেল হুজ স্ট্রাকচারাল ইউনিট আর হেল্ড টুগেদার বাই পটাশিয়াম বন্ড ইজ ইলাইট, অপশন বি, তাই না? এবার দেখো কিছু ইম্পর্ট্যান্ট প্রপার্টিজ আমি তোমাদের বলে দিই, যেটা হচ্ছে লার্জেস্ট গ্রেন সাইজ আমরা কিসে পাবো, ক্যাওলানাইটে, মিডিয়াম গ্রেন সাইজ ইলাইটে, অ্যান্ড স্মল গ্রেন সাইজ পেয়ে যাবো মন্টমরোনাইটে। তো KIM অর্ডার মনে থাকবে তো, কিম, KIM কিম, এবং বাকি প্রপার্টিসগুলোতে অপোজিট অর্ডার, মিক মিক মিক, আমি এভাবে মনে রেখেছি। ঠিক আছে, এবার তোমরা তোমাদের সুবিধা মতো মুখস্থ করে নেবে বা মনে রাখবে। হাই সোয়েলিং ক্যারেক্টারিস্টিক বা শ্রিঙ্কেজ ক্যারেক্টারিস্টিক সব থেকে বেশি হবে মন্টমরোনাইট, মিডিয়াম হবে I অ্যান্ড লো হবে K। প্লাস্টিসিটি ইন্ডেক্স অফ মন্টমরোনাইট ইজ ইকুয়াল টু 300 অ্যান্ড অ্যাক্টিভিটি 7.2, যেটা সব থেকে বেশি মন্টমরোনাইটের। তারপরে ইলেনাইট 30, 0.9, and for kaolinite 15 and 0.38, and high dry strength আবার সেই সেম অর্ডার মিক। তাহলে এটার জন্যই শুধু কিম, বাকি চারটের জন্য, তিনটের জন্য মিক, MIK। ঠিক আছে, এবং এই যে শিটগুলো যেটা বলছি তোমাদের, যে সিলিকা শিট, তো এই শিটগুলো আবার টেট্রাহাইড্রাল শিট হয় এবং অক্টাহাইড্রাল শিট হয়। টেট্রাহাইড্রাল কাকে বলবো, যখন এক মানে ট্রায়াঙ্গুলার পিরামিড শেপে থাকে, একটা সিলিকন থাকবে এবং চারটে কর্নারে চারটে অক্সিজেন থাকবে, এবং অক্টাহাইড্রালে একটা অ্যালুমিনিয়াম অথবা ম্যাগনেসিয়াম এবং 6টা কর্নারে 6টা হাইড্রক্সি লাইন থাকবে, মনে থাকবে তো, এটাও আসতে পারে অবজেক্টিভে। তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট এই ক্লে মিনারোলজি, এতটাই যথেষ্ট, আর বেশি পড়ার দরকার নেই। এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। এ পিকনোমিটার ইজ ইউজ টু ডিটারমাইন ওয়াটার কন্টেন্ট অ্যান্ড ভয়েড রেশিও, specific gravity and dry density, water content and specific gravity, void ratio and dry density. Pycnometer is used to determine water content and specific gravity. ঠিক আছে, নেক্সট হচ্ছে the liquid limit, plastic limit and shrinkage limit of a cohesive soil satisfies the relation. আমরা রিলেশনটা সবাই জানি যে লিকুইড লিমিট ইজ গ্রেটার দেন প্লাস্টিক লিমিট ইজ গ্রেটার দেন শ্রিঙ্কেজ লিমিট। সব থেকে বেশি হবে লিকুইড লিমিট, তারপর প্লাস্টিক লিমিট, তারপর শ্রিঙ্কেজ লিমিট। ঠিক এরকম একটা আমাদের গ্রাফ পাওয়া যায়, ভলিউম ভার্সেস ওয়াটার কন্টেন্ট। তো এটা হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট অ্যান্ড লিকুইড লিমিট। সয়েল ইজ ইন সলিড স্টেট অ্যান্ড বিটুইন শ্রিঙ্কেজ লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট দি সয়েল ইজ ইন সেমি সলিড, and between plastic limit and liquid limit the soil is in plastic state, and greater than liquid limit the soil is in liquid state. Hence liquid limit is greater than plastic limit is greater than shrinkage limit. Next, the swelling nature of black cotton soil is primarily due to the presence of, একটু আগে বললাম, which is Montmorillonite. Next, a soil having properties of nearly the same size is known as well graded, poorly graded, uniformly graded, gap graded. এই আমরা একটা গ্রাফটা দেখে নিই between percentage finer and particle size log scale. আমার যদি গ্রাফ ঠিক এরকম হয় then it is well graded, যদি এরকম একটা গ্রাফ হয় সেটা হচ্ছে poorly graded, আর যদি এরকম গ্রাফ হয় তাহলে গ্যাপ গ্রেডেড। ওয়েল গ্রেডেড মানে কি, পার্টিকেল সাইজগুলো ভ্যারি করছে, এবং পোরলি গ্রেডেড দেখো যে পার্টিকেল সাইজের রেঞ্জটা খুব কম, তাই না? এবং গ্যাপ গ্রেডের কিছু পার্টিকেল সাইজ থাকবে, কিছু আবার থাকবে না, ঠিক আছে, ইউনিফর্ম নয়। তাহলে অ্যান্সার উইল বি আ সয়েল হ্যাভিং পার্টিকেলস অফ নিয়ারলি দি সেম সাইজ, পোরলি গ্রেডেড অথবা ইউনিফর্মলি গ্রেডেড, দুটোই অপশন হতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যায়। অ্যাজ পার
Indian Standard Soil Classification System IS 1498, and expression for A line is, A line represents the plasticity index which is equal to IP is equal to 0.73 liquid limit minus 20. কিছু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করে দিই। এই দেখো, এটা হচ্ছে গ্রাফ ফর এ লাইন, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং এক্স অ্যাক্সিসে লিকুইড লিমিট। এখানে দেখো এই ব্লু লাইনটা হচ্ছে এ লাইন, যার প্লাস্টিসিটি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0.73 লিকুইড লিমিট মাইনাস 20, এবং এ লাইনের উপরে সয়েলগুলোকে বলবো ক্লে সয়েল অর ইনঅর্গানিক সয়েল, অ্যান্ড বিলো এ লাইন সিল্ট। এবার লিকুইড লিমিট যদি গ্রেটার দেন 50 হয় বলেছিলাম হাই কম্প্রেসিবল, যদি বিটুইন 35 to 50 থাকে তাহলে ইন্টারমিডিয়েট, এবং লেস দেন 35 লো কম্প্রেসিবিলিটি। আরেকটা লাইন তোমরা দেখো এখানে, ইট ইজ ইউ লাইন, এই ব্লু লাইনটা বলছে ইউ লাইন, অ্যান্ড ফর ইউ লাইন প্লাস্টিসিটি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0.9 লিকুইড লিমিট মাইনাস 8। এই ইউ লাইনটা কী রিপ্রেজেন্ট করছে? ইউ লাইন রিপ্রেজেন্টস দ্যাট the soil can never exist above the U line. It is the limiting line of soil. ঠিক আছে, চলো নেক্সট। গ্রুপ সিম্বল অ্যাসাইন টু সিল্টি স্যান্ড অ্যান্ড ক্লে স্যান্ড আর রেসপেক্টিভলি। যখন নেমিং করব কি বলেছিলাম, পিছন থেকে শুরু করব। তো স্যান্ডের জন্য এস, সিল্টের জন্য এম, এস এম, বি অ্যান্ড সি। চলো এবার নেক্সট দেখি, ক্লে স্যান্ড, স্যান্ডের জন্য এস, ক্লের জন্য সি, এস সি, এস সি। সো অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, দি কনসিস্টেন্সি ইন্ডেক্স ফর এ ক্লে সয়েল ইজ, কি ফর্মুলা বলেছিলাম, আইসি ইজ ইকুয়াল টু liquid limit minus natural water content by plasticity index. Option A is the correct answer. Next, a fine grained soil has 60% by weight silt content. The soil behaves as semi-solid when water content is between 15% and 28%. Semi-solids তার মানে কি, এটা হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট আর এটা হচ্ছে প্লাস্টিক লিমিট 28%. The soil behaves fluid like when the water content is more than 40%, মানে এটা হচ্ছে লিকুইড লিমিট। Then the activity of the soil is, তাহলে ফর্মুলা আমরা কি জানি অ্যাক্টিভিটির, কোশ্চেনে দেখো, কোশ্চেনে কি বলছে, সিল্ট হচ্ছে 60% মানে 0.6, তাহলে ক্লে কত হবে 100 - 60 40%, শ্রিঙ্কেজ লিমিট 15% দেওয়া আছে 0.15, প্লাস্টিক লিমিট 0.28, লিকুইড লিমিট 0.4। Therefore A is equal to PI by percentage finer than 2 micron অথবা liquid limit minus PL by percentage of clay। value put করে দাও, answer will be 0.3. so the answer is 0.3, option C. In a wet soil mass, air occupies 1/6 of its volume and water occupies 1/3 of its volume. The void ratio of the soil is, চলো এটাও সলভ করে নিই, খুব সিম্পল। দেখো টোটাল ভলিউম যদি আমরা বলি ভি, তাহলে ভলিউম অফ এয়ার কত হবে 1/6 মানে V/6, অ্যান্ড ভলিউম অফ ওয়াটার ইজ V/3 1/3। therefore ভলিউম অফ voids কি হবে, ভলিউম অফ voids will be equal to ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার, which is equal to V/6 plus V/3, which is equal to V/2, and Vs is equal to total volume minus volume of voids equal to V/2. therefore E, void ratio is equal to volume of voids by volume of solids, which is equal to 1. then answer will be 1, which is option C. Next, by using sieve analysis, the particle size distribution curve has been plotted for a particular soil. The coefficient of curvature CC is given by, coefficient of curvature is given by D30 square by D60 into D10. আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, এইদিকে পার্সেন্টেজ ফাইনার আর পার্টিকেল সাইজ লগ স্কেলে, এই যদি একটা কার্ভ হয় তাহলে 10% ফাইনার করসপন্ডিংয়ে যে ডায়ামিটারটা সেটাকে বলছে D10,
এবং 30% ফাইনারের করসপন্ডিংয়ের যে ডায়ামিটার সেটা হচ্ছে D30। 60% ফাইনারের জন্য যে আমার করসপন্ডিং ডায়া সেটা হচ্ছে D60। তাহলে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি হয়ে যাবে CU ইজ ইকুয়াল টু D60/D10 অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার CC ইজ ইকুয়াল টু D30² ইন্টু D10। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে দুটো ফর্মুলা। আমরা এই দুটো ফর্মুলা থেকে জানতে পারি যে সয়েলটা আমার ওয়েল গ্রেডেড না পোরলি গ্রেডেড। দেখো ফর স্যান্ড ওয়েল গ্রেডেড কখন হবে, পোরলি গ্রেডেড কখন হবে, যখন CU গ্রেটার দেন 6 তখন ওয়েল গ্রেডেড অ্যান্ড CC লাইজ বিটুইন 1 and 3। তাহলে পোরলি গ্রেডেড অপোজিট হবে যখন CU লেস দেন 6 অ্যান্ড CU লেস দেন ইকুয়াল টু 1 অ্যান্ড CU গ্রেটার দেন ইকুয়াল টু 3। whereas for gravel well graded soil কখন বলবো, যখন CU is greater than 4, স্যান্ডের জন্য greater than 6, গ্র্যাভেলের জন্য greater than 4। well graded between 1 and 3, poorly graded CU less than 4 and CC less than 1 and greater than equal to 3। ঠিক আছে, চলো নেক্সট। According to Darcy's law, the flow through porous medium, the velocity is proportional to hydraulic gradient. According to Darcy's law, velocity is directly proportional to hydraulic gradient HI, which is equal to V is equal to KI, তাই না? Next, a river 5 meter deep consists of a sand bed of saturated unit weight of 20 kilonewton per meter cube, gamma W is equal to 10 kilonewton per meter cube. The effective stress at 5 meter deep from top of sand bed is dash in kilonewton per meter square, 40, 50, 100, 200। চলো এটা দেখে নিই, এটাকে সলভ করতে হবে। একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি দিয়েছি কিছু কিছু। দেখো এটা হচ্ছে রিভার, রিভারের ডেপথ বলেছে 5 মিটার, আর রিভারের 5 মিটার ডেপথের পর আমার স্যান্ড আছে, যেটার এফেক্টিভ স্ট্রেস বের করতে বলেছে অ্যাট 5 মিটার ডেপথ ফ্রম স্যান্ড বেড, সরি ফ্রম স্যান্ড টপ। তাহলে দেখো রিভারের গামা ডাব্লু হচ্ছে 10 কিলোমিটার পার মিটার কিউব জলের ইউনিট ওয়েট, আর স্যান্ডের স্যাচুরেটেড ইউনিট ওয়েট হচ্ছে 20 কিলোমিটার পার মিটার কিউব। এবং আমরা জানি এফেক্টিভ স্ট্রেস ইজ ইকুয়াল টু টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার। সো টোটাল স্ট্রেস অ্যাট পয়েন্ট এক্স কত হয়ে যাবে, 5 ইন্টু ইউনিট ওয়েট অফ ওয়াটার প্লাস 5 ইন্টু ইউনিট ওয়েট অফ স্যান্ড, স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ স্যান্ড। তো 5 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 20 উইচ ইজ ইকুয়াল টু 150 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। পোর ওয়াটার প্রেশার এখান থেকে ডেপথটা কত 10, ইউনিট ওয়েট অফ ওয়াটার 10, তাহলে হয়ে যাবে আমার 10 into 10 100। therefore effective stress is equal to total stress minus pore water pressure, 150 minus 100 which is equal to 50। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ফর অ্যান অ্যানাইসোট্রপিক সয়েল permeabilities in x and y directions are kx and ky respectively in a two-dimensional flow. The effective permeability KEF for the soil is given by kx plus ky, ky by kx, kx square plus ky square to the power 1 by 2 and kx into ky to the power 1 by 2. Option is kx into ky to the power 1 by 2. এই হচ্ছে টু ডাইমেনশনাল ফ্লো যদি হয় তাহলে effective permeability will be equal to kx ky to the power 1 by 3. For three dimensional flow effective coefficient of permeability will be equal to kx into ky into kz to the power 1 by 3. এবার যদি ইন্টারফেস থাকে, দুটো ডিফারেন্ট সয়েল থাকে, দুটো মিডিয়াম থাকে, মিডিয়াম 1 আর মিডিয়াম 2, তাহলে কি হয়ে যাবে k1 by tan alpha 1 is equal to k2 by tan alpha 2। এবং হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট যদি আমার ফ্লো হরাইজন্টাল হয় ফর ডিফারেন্ট লেয়ার অফ সয়েল,
তখন হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট উইল বি ইকুয়াল টু k1 h1 প্লাস k2 h2 প্লাস k3 h3 বাই h1 প্লাস h2 প্লাস h3 অ্যান্ড কে ভার্টিক্যাল যদি আমার ফ্লোটা ভার্টিক্যাল হয়, ভার্টিক্যাল উইথ সয়েল বেড, h1 প্লাস h2 প্লাস h3 বাই h1 বাই k1 প্লাস h2 বাই k2 প্লাস h3 বাই k3. Therefore always kh মানে k horizontal is greater than k vertical. ঠিক আছে, নেক্সট. The hydraulic head that would produced a quick condition in a sand stratum of thickness 1.5 meter, specific gravity 2.67 and void ratio of 0.67 is equal to IC is equal to G minus 1 by 1 plus E অথবা G minus 1 into 1 minus N. আমি আইসি বের করে নেব, আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে হেড, হাইড্রোলিক হেড. তাহলে প্রথমে কুইক স্যান্ড কন্ডিশনের জন্য আইসিটা বের করে নিলাম, হুইচ ইজ ইকুয়াল টু 1. দেয়ারফর আইসি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হেড বাই লেন্থ. Therefore H is equal to IC into L. IC is 1 and L is thickness is 1.5 meter. So the answer will be 1.5 meter head. So the option is B, 1.5 meter. একটু লেন্দি হবে, লেন্দি হচ্ছে কারণ তোমরা বুঝতে পারছো আমি কিভাবে এক্সপ্লেন করছি. টোটাল 75 কোশ্চেন রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেনে 53 অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 22টা করালাম আমি. সো 75 কোশ্চেন, কিন্তু আমি যে এক্সপ্লেনেশন দিলাম এখান থেকে মোর দেন 100 কোশ্চেন ইজিলি করা যাবে. হুইচ অফ দি ফলোয়িং মেথড ইজ মোর সুইটেবল ফর ডিটারমিনেশন অফ পারমেবিলিটি অফ ক্লে সয়েল? ক্লে সয়েল ইজ ফাইন গ্রেন সয়েল অ্যান্ড ফর ফাইন গ্রেন সয়েল ফলিং হেড মেথড ইজ সুইটেবল. একটু আগে আমি বলেছি. Which of the following statement is not true in the context of capillary pressure in soil? তো ক্যাপিলারি প্রেশার আমরা আগে দেখে নিই. এই দেখো, এটা একটা ক্যাপিলারি জোন, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ওয়াটার টেবিলটা এই লেভেলে রয়েছে, একটা ডেপথ h1 অ্যান্ড এই পুরোটা হচ্ছে সয়েল. তো ক্যাপিলারি মানে কি, ওয়াটার উইল রাইজ অ্যাবভ দি ওয়াটার টেবিল. এই জোনে আমার ওয়াটার ইজ ইন টেনশন, দি ওয়াটার ইজ আন্ডার টেনশন, এবং এই জোনে আমার নেগেটিভ পোর ওয়াটার প্রেশার হবে. পোর ওয়াটার ডিস্ট্রিবিউশনটা ঠিক এরকম হবে, একটা উপরে থাকবে গামা ডাব্লু H1 অ্যান্ড অ্যাট দি লেভেল অফ ওয়াটার টেবল প্রেশার উইল বি 0 অ্যান্ড অ্যাট দি বটম অফ দি সয়েল দি প্রেশার উইল বি গামা ডাব্লু H2. দেয়ারফর পোর প্রেশার ইজ ইকুয়াল টু মাইনাস গামা ডাব্লু H1. Therefore effective স্ট্রেসটা দেখো, এফেক্টিভ স্ট্রেস আমরা জানি টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার, এবং ইন ক্যাপিলারি জোন পোর ওয়াটার প্রেশার ইজ নেগেটিভ, সো নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, দেয়ারফর এফেক্টিভ স্ট্রেস ইনক্রিজেস. তাহলে অপশন কি হয়ে যাবে, ওয়াটার ইজ আন্ডার টেনশন ইন ক্যাপিলারি জোন, ইট ইজ কারেক্ট. পোর ওয়াটার প্রেশার ইজ নেগেটিভ, ইট ইজ অলসো কারেক্ট. এফেক্টিভ স্ট্রেস ইনক্রিজেস ডিউ টু ক্যাপিলারি, yes. And the fourth option is capillary pressure is more in coarse grained soil. This is false, তাই না? আমাকে বলেছে which is not true, so option D is the correct answer. Next, the value of compression index for a remolded sample whose liquid limit is 50% is, এটার ফর্মুলা রয়েছে, আমি ফর্মুলাটা তোমাদের প্রোভাইড করে দিই. এই হচ্ছে গ্রাফ বিটুইন ভয়েড রেশিও অ্যান্ড লগ এফেক্টিভ স্ট্রেস. ঠিক একটা স্ট্রেট লাইন, ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন কার্ভ হয়, ঠিক আছে? যখন E1 তখন এফেক্টিভ স্ট্রেস ইজ সিগমা 1 ড্যাশ, যখন E2 সিগমা 2 ড্যাশ. তাহলে এখান থেকে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন অথবা কম্প্রেশন ইন্ডেক্স সিসি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন void ratio by log base 10 sigma 2 dash by sigma 1 dash, and cc is also equal to 0.007 liquid limit minus 10 for remolded clay and for clay which are not very sensitive. যখন s is less than 4 তখন cc will be equal to 0.009 liquid limit minus 10.
তো কোশ্চেন আমাকে বলছে ফর রিমোল্ডেড ক্লে, তো রিমোল্ডেড ক্লের জন্য এই ফর্মুলাটা ইউজ করব। তো সিসি ইজ ইকুয়াল টু 0.007 লিকুইড লিমিট মাইনাস 10, লিকুইড লিমিট আমার 50%, সেখান থেকে আমার ভ্যালু হয়ে যাবে 0.28। সো দি অ্যান্সার ইজ অপশন বি 0.28। নেক্সট, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন অফ এ সয়েল ইজ এফেক্টেড বাই both compressibility and permeability. Next, if the time required for 50% consolidation of a remolded sample of clay with single drainage is T, then the time required to consolidate the same sample of clay with same degree of consolidation but with double drainage is T by 4, T by 2, 2T, 4T. তাহলে ফর্মুলাটা আমরা দেখে নিই। দেখো, টিভি টাইম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আমরা জানি সিভি ইন্টু টি বাই ডি স্কোয়ার। ডি ইজ ড্রেনেজ পাথ, টি ইজ টাইম রিকোয়ার্ড, টিভি ইজ টাইম ফ্যাক্টর অ্যান্ড সিভি ইজ কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। এবং সিভি ইজ ইকুয়াল টু কে বাই এমভি গামা ডাব্লিউ। এমভি ইজ কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এবং এই ইকুয়েশন থেকে T small t is directly proportional to D square and T is inversely proportional to CV. এবার এখান থেকে CV is directly proportional to K এবং CV is inversely proportional to MV। তাহলে আমি বলতে পারি যে T is inversely proportional to K and directly proportional to MV। তাহলে T1 by T2 will be equal to D1 square by D2 square into K2 by K1 into MV1 by MV2। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই কোশ্চেনের জন্য শুধুমাত্র আমার এই ফর্মুলাটা লাগবে, যেহেতু আমার শুধু ড্রেনেজ পাথের ব্যাপারে বলা হয়েছে, সিঙ্গেল ড্রেনেজ এবং ডাবল ড্রেনেজ। তাহলে T1 বাই T2 উইল বি ইকুয়াল টু D1 স্কোয়ার বাই D2 স্কোয়ার। তো T1 ফর সিঙ্গেল ড্রেনেজ টাইম ইজ T অ্যান্ড ড্রেনেজ পাথ আমরা যদি ধরি D, তাহলে এটা হয়ে যাবে D স্কোয়ার। এই T2টা আমাদেরকে বের করতে হবে। T2-র জন্য ড্রেনেজ পাথটা হচ্ছে ডাবল ড্রেনেজ, তাহলে হয়ে যাবে D বাই 2 তার হোল স্কোয়ার। এটাকে যদি সলভ করো তাহলে T2 will be equal to T by 4, hence the option is T by 4. Coarse grained soil are best compacted by a vibratory roller. এখানে কিছু রোলার আমি নোটস দিয়ে দিচ্ছি যেটা ইম্পর্টেন্ট ফর MCQ। সো ভাইব্রেটরি রোলার, কোহেশনলেস সয়েল বা ওয়েল গ্রেডেড কোর্স স্যান্ড, শিফট ফুট রোলার, প্লাস্টিক সয়েল বা ক্লে সয়েল suitable for plastic or clay soil, pneumatic soil silty soil এর জন্য suitable, smooth drum well gravels or sand এর জন্য, frog hammer roller to compact soil at corner। ঠিক আছে, নেক্সট। For better strength and stability, the fine-grained soil and coarse-grained soil are compacted respectively as option B, weight of optimum moisture content and dry of optimum moisture content. Next, Skempton's pore pressure coefficient B for saturated soil is equal to 1. এর নোটস আমি দিয়ে দিচ্ছি, প্রোভাইড করে দিচ্ছি তোমাদের। এ হচ্ছে স্কেমটনস পোর প্রেশার। ডেল ইউ ইজ ইকুয়াল টু বি ইন্টু ডেল সিগমা 3 প্লাস এ ডেল সিগমা 1 মাইনাস ডেল সিগমা 3 এবং ডেল্টা সিগমা 1 মাইনাস ডেল্টা সিগমা 3 ইজ ইকুয়াল টু ডেভিয়েটার স্ট্রেস, চেঞ্জ ইন ডেভিয়েটার স্ট্রেস। এ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ বাই ডেল্টা সিগমা ডি অ্যান্ড বি ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ বাই ডেল্টা সিগমা 3। A and B are Skempton's pore pressure coefficient. Range of A is minus 0.5 to 3 and range of B is 0 to 1. For saturated soil B is equal to 1. ঠিক আছে, তাহলে option will be 1, option A. Next, shear strength of a soil is a unique function of effective stress only. Next, in a triaxial compression test, when drainage is allowed during the first stage, that is application of cell pressure only, and not during the second stage, that is application of deviated stress at constant cell, the test is known as triaxial
টেস্ট একটু হালকা করে আমি একটু বুঝিয়ে দিই। এখানে তোমরা দেখতে পারো ট্রাইএক্সাল টেস্ট দুটো স্টেজে করা হয়, একটা হচ্ছে কনসলিডেটেড স্টেজ আর একটা হচ্ছে শিয়ার স্টেজ। কনসলিডেটেড স্টেজে কি করা হয়, একটা কনফাইনিং প্রেশার দেওয়া হয়, দি সেল ইজ ফিল্ড উইথ ওয়াটার অ্যান্ড দি সয়েল ইজ সাবজেক্টেড টু সেল প্রেশার, কনফাইনিং প্রেশার, ঠিক আছে, সিগমা 3 যেটাকে বলি সেল প্রেশার। এটা হচ্ছে কনসলিডেটেড স্টেজ। স্টেজ 2 হচ্ছে শিয়ার স্টেজ। তো শিয়ার স্টেজে কি করা হয়, কিপিং দি সেল প্রেশার কনস্ট্যান্ট, সিগমা 3 কনস্ট্যান্ট, অ্যাডিশনাল ডেভিয়েটেড স্ট্রেস অ্যাপ্লাই করা হয় অ্যাক্সিয়ালি। তাহলে অ্যাক্সিয়ালি তাহলে আমার সিগমা 1 হুইচ উইল বি ইকুয়াল টু সিগমা 3 প্লাস সিগমা ডি ডেভিয়েটেড স্ট্রেস। তো এবার টাইপ অফ ট্রাইএক্সাল টেস্ট বেসড অন ড্রেনেজ কন্ডিশন। এবার দেখো নেম অফ টেস্ট, আদার নেম, ড্রেনেজ কন্ডিশন, স্টেজ 1 স্টেজ 2 এ। UU test, unconsolidated undrained test, it is also known as Q test মানে কুইক টেস্ট। এটাতে কি হয়, ফার্স্ট স্টেজে ড্রেনেজ অ্যালাউ করা হয় না এবং সেকেন্ড স্টেজেও ড্রেনেজ অ্যালাউ করা হয় না, সেটাকে বলে UU টেস্ট। নেক্সট CU টেস্ট, কনসলিডেটেড আনড্রেন্ড মানে কনসলিডেশন স্টেজে মানে ফার্স্ট স্টেজে ড্রেনেজ অ্যালাউ করা হয় এবং থার্ড ইজ কনসলিডেটেড ড্রেন টেস্ট মানে দুটো স্টেজে আমার ড্রেনেজ অ্যালাউ করা হয়, which is very slow, it is also known as S test। তাহলে কুইক টেস্ট, S test, R test। তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার, ড্রেনেজ ইজ অ্যালাউড ডিউরিং ফার্স্ট স্টেজ অ্যান্ড নট ডিউরিং সেকেন্ড স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজে যদি ড্রেনেজ অ্যালাউ করা হয় তাহলে হয়ে যাবে কনসলিডেটেড স্টেজ এবং আনড্রেন্ড, কনসলিডেটেড আনড্রেন্ড, অপশন বি। নেক্সট, Rankine's theory of earth pressure assumes that the back of the wall is vertical and smooth. এটা simple. Next, Westergaard analysis for stress distribution beneath loaded area is applicable to sandy soil, clay soil, stratified soil, silty soil. The answer is stratified soil. Next, ম্যাচ লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। লিস্ট 1 বলছে অ্যাক্টিভ প্রেশার, প্যাসিভ প্রেশার, আর্থ প্রেশার অ্যাট রেস্ট। অ্যাক্টিভ প্রেশার কখন হয়, যখন ওয়াল মুভস অ্যাওয়ে ফ্রম দি ব্যাকফিল্ডস, তাহলে এ উইল বি 3। প্যাসিভ কখন হয়, প্যাসিভ যখন দি ওয়াল মুভস টুয়ার্ডস দি ব্যাকফিল্ড। অ্যান্ড আর্থ প্রেশার অ্যাট রেস্ট, নো মুভমেন্ট অফ ওয়াল, তাই না? তাহলে A will be 3, B will be 1, C will be 2. Option D is the correct answer. এবার দেখো active earth pressure is less than active earth pressure at rest, less than passive earth pressure. Next, when the degree of consolidation is 50%, the time factor is about, এটার ফর্মুলা রয়েছে, একটা বড় সড়ো ফর্মুলা আছে, সেটাকে তোমরা মুখস্থ রাখতে হবে। যদি ডিগ্রি অফ কনসলিডেশন লেস দেন 60% হয় তাহলে টিভি টাইম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু π/4 ইউ স্কোয়ার। যদি ইউ মানে ডিগ্রি অফ কনসলিডেশন গ্রেটার দেন 60% হয় তাহলে টিভি উইল বি ইকুয়াল টু 1.781 মাইনাস 0.933 log base 10 100 মাইনাস ইউ পার্সেন্টেজ। এবার কোশ্চেনে বলেছে ইউ ইজ 50% মানে লেস দেন 60, তাহলে টিভি উইল বি ইকুয়াল টু π/4 ইউ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু π/4 50%, 0.5 স্কোয়ার ইকুয়াল টু 0.196 which is almost equal to 0.2. So the answer will be option A, 0.2. Sand drains are used to reduce settlement, accelerate consolidation, increase permeability, transfer load to accelerate consolidation. Next, the result of a consolidated drain triaxial shear test on a normally consolidated clay are shown in figure. Shear stress and along x-axis normal stress. এখানে ভ্যালু এটা হচ্ছে মোর সার্কেল,
তো মোট সার্কেলের ভ্যালু হচ্ছে এটা 100, তার মানে এটার ভ্যালু হচ্ছে সিগমা 3 আর এটা হচ্ছে সিগমা 1। তো আমরা জানি যে ফাই ইজ ইকুয়াল টু মানে সাইন ফাই অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ইজ ইকুয়াল টু সিগমা 1 মাইনাস সিগমা 3 বাই সিগমা 1 প্লাস সিগমা 3। তাহলে ভ্যালু পুট করে দাও সিগমা 1 আর সিগমা 3, ফাইয়ের ভ্যালু এখানে আসবে সাইন ইনভার্স 1/3, সাইন ইনভার্স 1/3, অপশন এ। নেক্সট, দি স্লোপ অফ E log P curve for a soil mass gives E log P, P হচ্ছে এফেক্টিভ স্ট্রেস, তাহলে আমি বলেছিলাম যে ইট ইজ কম্প্রেশন ইন্ডেক্স, অপশন সি। নেক্সট, দি E log curve P shows in the figure is representative of E log P, এ হচ্ছে একটা কার্ভ, এটা কার্ভ হয় কখন? ফর ওভার কনসোলিডেটেড ক্লে। The range of void ratio between which quicksand condition occurs in cohesionless granular soil deposit is between 0.6 to 0.7, মনে রাখতে হবে। Next, to provide safety against piping failure with a factor of safety of 5, what should be the maximum permissible exit gradient for soil with specific gravity of 2.5 and porosity of 0.35? ফর্মুলাটা দেখে নাও। পাইপিং বলো অথবা বয়লিং কন্ডিশন বলো অথবা কুইকস্যান্ড কন্ডিশন বলো, সেম জিনিস। তো ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বাই পারমিসিবল এক্সিট গ্রেডিয়েন্ট। তো এখানে আমাকে পারমিসিবল এক্সিট গ্রেডিয়েন্ট বের করতে বলেছে, হুইচ ইজ ইকুয়াল টু আইসি বাই ফ্যাক্টর অফ সেফটি। আইসি এবার বের করে নেবো g-1/1 + e অথবা g-1 × 1 - n। তো এখানে n এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি এই ফর্মুলাটা ব্যবহার করব। তো 2.5 - 1 into 1 minus 0.35, which is equal to 0.975. Therefore, exit permissible stress is equal to 0.975 by factor of safety, which is 5, equal to 0.195. So the answer will be 0.195, option C. Next, the seepage occurring through an earthen dam is represented by a flow net comprising of 10 equipotential drop and 20 flow channels. The coefficient of permeability of soil is 5 × 10⁵ meter per second and the head loss is 5 meter. The rate of seepage in meter cube per second per meter length of the dam through the earthen dam is dash 0.05, 0.005, 0.0005, none. ফর্মুলা আশা করি তোমরা জানো। সিপেজের ফর্মুলা, ডিসচার্জ ফর্মুলা, Q ইজ ইকুয়াল টু KH NF বাই NQ। K হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, H হচ্ছে হেড লস, NF ইজ নাম্বার অফ ফ্লো চ্যানেল, NQ ইজ নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল ড্রপ। তাহলে কে এর ভ্যালু আমি জানি 5 × 10⁻⁵, হেড লস হচ্ছে 5 মিটার, ইন্টু NF দেওয়া আছে 20 অ্যান্ড NQ দেওয়া আছে 10। এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো আমি 0.0005, হুইচ ইজ অপশন সি। দেখো এবার NF ইজ দি নাম্বার অফ ফ্লো চ্যানেল, এখানে ডিরেক্টলি নাম্বার অফ ফ্লো চ্যানেল 20 দেওয়া আছে। বাই চান্স যদি নাম্বার অফ ফ্লো লাইন দেওয়া থাকে সেখান থেকে -1 করতে হবে টু গেট নাম্বার অফ ফ্লো চ্যানেল। সিমিলারলি number of equipotential line -1 gives number of equipotential drop, ঠিক আছে। নেক্সট, which of the following statement is true for the in a compaction test, as the compaction factor is increased the optimum moisture content decreases। এই গ্রাফটা দেখে নাও, এটা হচ্ছে গামাডি ওয়াই অ্যাক্সিসে আর এটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। দেখো এটা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্টের কার্ভ আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের কার্ভ। মডিফাইড প্রক্টর টেস্টে আমার এনার্জি বেশি হয়, মানে কম্প্যাকশন এনার্জি যেটা সেটা ম্যাক্সিমাম। ফর স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট ইট ইজ লেস। তাহলে E1 ইজ গ্রেটার দেন E2, তাহলে এখান থেকে আমি দেখছি E1 যদি গ্রেটার হয় তাহলে OMC ইজ লেস, OMC 1। তাহলে কম্প্যাকশন এফার্ট যদি আমার ইনক্রিজ হয় তাহলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ হবে।
Next, which of the following statement is true for the relationship between discharge velocity and seepage velocity? Seepage velocity is always smaller than discharge velocity. Seepage velocity can never be smaller than discharge velocity. Seepage velocity is equal to discharge velocity. No relation can be established. এটার জন্য আমি তোমাদের বলি যে seepage velocity is equal to discharge velocity by porosity, and we know porosity is less than 1 and greater than 0. Therefore vs seepage velocity is always greater than discharge velocity. ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে অপশন বি, seepage velocity can never be smaller than discharge velocity. নেক্সট কোশ্চেনে চলে যাই, লাস্ট পেজ। In a compaction test, G, W, S and E represents the specific gravity, water content, degree of saturation and void ratio of the soil sample respectively. If gamma W and gamma D represent the unit weight of water and dry unit weight of soil, the equation for zero air void line is gamma D is equal to G gamma W by 1 plus WG. ঠিক আছে, অপশন বি। Which one of the following statement is not true? When the water content of soil lies between its liquid limit and plastic limit, the soil is said to be plastic. Yes, it is true. Boussinesq's theory is used for analysis of stratified soil. Nah, this is false. The answer is option B. Westergaard theory is used for analysis of stratified soil. चलो नेक्स्ट, the unconfined compressive strength of falls in the range, রেঞ্জটা দিয়ে দিচ্ছি তোমাদের। কনসিস্টেন্সি ভেরি সফট যখন QU ভ্যালু হয়ে যাবে লেস দেন 25, সফট 25 to 50, মিডিয়াম 50 to 100, স্টিফ 100 to 200, very stiff 200 to 400 and hard greater than 400. তাহলে অপশন এখানে কোশ্চেনে কি বলেছে, স্টিফ ক্লে, স্টিফ ক্লের জন্য 100 to 200, so option C is the correct answer. Next, vane shear test is normally used for determining in situ shear strength of soft silt, soft clay, stiff silt, stiff clay. For soft clay. Next, a sample of saturated cohesionless soil tested in a drained triaxial compression test showed an phi equal to 30 degree. The sigma d মানে deviated stress at failure for the sample at a confining pressure of 200 kPa is equal to, এটা সলিউশন দেখে নিই আমরা। phi বলেছে 30 ডিগ্রি and for cohesionless soil মানে C is equal to 0. sigma d deviated stress বের করতে হবে, sigma 3 ভ্যালু দেওয়া আছে 200 kPa। তো sigma 1 is equal to, ফর্মুলাটা মনে রেখো, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, sigma 1 is equal to sigma 3 tan square 45 plus 5/2 plus 2c tan 45 plus 5/2। তো এখানে c এর ভ্যালু 0, তার মানে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, এবং phi এর ভ্যালু হচ্ছে 30 মানে 30/2 which is 15, তো 45 plus 15 হচ্ছে 60, তো tan 60 এর ভ্যালু হচ্ছে √3 আবার স্কোয়ার মানে tan স্কোয়ার, তাহলে sigma 1 ভ্যালু উইল বি 600 kPa, এবং sigma 1টা পেয়ে গেলাম, তাহলে আমরা জানি sigma 1 is equal to sigma 3 plus sigma d, তাহলে sigma d will be equal to sigma 1 minus sigma 3, 600 minus 200 which is equal to 400 kPa. sigma d ভ্যালু হচ্ছে 400 kPa, hence option B is the correct answer. Thank you guys for watching this video. আজকে সয়েল মেকানিক্স পার্টটা আমি কভার করলাম, নেক্সট ভিডিওতে আমি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং করাবো, মোস্ট প্রবাবলি আমি নেক্সট সানডেতে আপলোড করে দেবো। সো থ্যাংক ইউ গাইজ, হ্যাভ আ গ্রেট ডে।